হ্যালো স্টুডেন্টস, এখন আমি শুরু করব তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ। এই র্যাপিড রিডের যে বইটা আছে সেখান থেকে আমি এখন পড়াবো। তোমরা আগে ফার্স্ট স্লাইডটা দেখো। এখান থেকে আগে আমরা চরিত্রগুলোকে একটু বুঝে নেব। এবং স্কটল্যান্ডের রাজা দেখো, দেখা যাচ্ছে লেখা আছে ডাঙ্কেন। সো ডাঙ্কেন ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। ডাঙ্কেন কী ধরনের রাজা ছিলেন? উনি ছিলেন বেনেভোলেন্ট, খুব দানশীল রাজা, প্রজাদের খুব ভালোবাসতেন এবং লাভড বাই হিজ সাবজেক্টস মানে প্রজা। তাহলে প্রজারাও কিন্তু ওনাকে খুব ভালোবাসতেন। তাহলে খুব জনপ্রিয় একজন রাজা ছিলেন, প্রজারা ওনাকে ভালোবাসতেন। তার দুই ছেলে, নিচে লেখা আছে দেখো, ম্যালকম বড় ছেলে, সান অফ ডাঙ্কেন, এবং ডোনাল্ড বেন, সান অফ ডাঙ্কেন। আর দুজন খুব গুরুত্বপূর্ণ মানুষ আমাদের নাটকটিতে। একজন হচ্ছে ম্যাকবেথ, যার নামে এই নাটকটি, আরেকজন হচ্ছে ব্যাঙ্কো। ম্যাকবেথ হচ্ছে স্কটিশ জেনারেল, একজন সেনাপতি স্কটল্যান্ডের, এবং থেন অফ গ্ল্যামিস। থেন হচ্ছে একটা র্যাঙ্ক, জমিদার, তাকে থেন বলেই একটা র্যাঙ্ক বলা হতো। এবং গ্ল্যামিস হচ্ছে একটা জায়গা, গ্ল্যামিস, তো সেই গ্ল্যামিসের থেন ছিলেন ম্যাকবেথ। এবং সে ডাঙ্কেনের কিন্তু একটু ক্লোজ রিলেটিভ ছিল, হচ্ছে ডাঙ্কেনের ম্যাকবেথ। ম্যাকবেথের চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই বহু গুণ। হি ওয়াজ ভেরি ব্রেভ, হি ওয়াজ নোন ফর হিজ ভ্যালোর অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, মানে তার দক্ষতা এবং সাহসিকতা যুদ্ধে, এই জন্য তিনি খুব পরিচিত ছিলেন এবং ডাঙ্কেনেরও খুব ক্লোজ রিলেটিভ ছিলেন। আসলে শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে যে ট্র্যাজিক হিরোরা হয়, শেক্সপিয়ারের ট্র্যাজিক হিরোদের মধ্যে একটা বিশেষত্ব আছে, আমি একটা ছোট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে তাদের অনেক গুণ থাকে, কিন্তু তার কোনো একটা দোষ, কোনো একটা ফ্ল, কোনো একটা শর্টকামিং, এটাকে হ্যামারশিয়া বলা হয়। হ্যামারশিয়া, HAMARTIA, কোনো একটা ফ্ল বা হ্যামারশিয়া, দ্যাট ব্রিংস অ্যাবাউট হিজ ডাউনফল, যার জন্যে তার পতন ঘটে। শেক্সপিয়ারের নাটকের মধ্যে ট্র্যাজেডিতে এরকম ধরনেরই দেখানো হয় যে তার মধ্যে হয়তো খুব গুণ আছে, অনেক গুণ আছে, আমরা তাকে রেসপেক্ট করি, অ্যাডমায়ার করি, কিন্তু আলটিমেটলি তার কোনো একটা ফ্ল, সেই কারণে তার ডাউনফল হয়। কিন্তু গ্রিক ট্র্যাজেডিতে আমরা দেখি যে যে চরিত্র, তার হয়তো নিজের দোষে কোনো পতন ঘটছে না, কিন্তু মানে পারিপার্শ্বিক অবস্থা এরকম, যার জন্যে তার হয়তো সে ট্র্যাজেডির সম্মুখীন হচ্ছে। অথচ শেক্সপিয়ারিয়ান হিরোতে দেখা যায় যে চরিত্রে সেই ট্র্যাজিক হিরোর নিজেরই চরিত্রের কোনো একটি দুর্বলতা, যার জন্যে তার পতন ঘটে। এইখানে ম্যাকবেথ হচ্ছে ট্র্যাজিক হিরো। তো ট্র্যাজিক হিরো আর ভিলেনের মধ্যে ডিফারেন্স কী? ভিলেন মানে যার পতন বা যার মারা যাওয়াতে আমরা আনন্দ পাই, কিন্তু ট্র্যাজিক হিরোকে যার মধ্যে হয়তো কোনো একটা ব্যাড কোয়ালিটি আছে, কোনো একটা শর্টকামিং বা কোনো একটা ফ্ল আছে, যার জন্যে তার পতন নেমে আসে, কিন্তু তার পতনে বা তার মৃত্যুতে আমাদের মনে পিটি বা করুণার উদ্রেক হয়, সে হচ্ছে ট্র্যাজিক হিরো। তাহলে অ্যাকচুয়ালি ট্র্যাজেডির এন্ড আউটকামটাই হচ্ছে এইটা, মানে এইম হচ্ছে অফ ট্র্যাজেডি ইজ টু অ্যারাউজ পিটি অ্যান্ড ফিয়ার ইন দ্য মাইন্ডস অফ ম্যান। মানে পিটি অ্যান্ড ফিয়ার, মানুষের মনে যখন পিটি, করুণা এবং ফিয়ার, ভয়ের উদ্রেক হবে, তখন সেটা একটা ট্র্যাজেডি হবে। যেইটা পড়ে আমাদের মনের মধ্যে পিটি অ্যান্ড ফিয়ারের উদ্রেক হবে, সেটা হচ্ছে একটা ট্র্যাজেডি। সো এখানেও যখন আমরা মানে কারোর মৃত্যুতে, ম্যাকবেথের মৃত্যুর পরে আমরা উইল ফিল আ পিটি ফর হিম। আর ফিয়ার কেন? ফিয়ার এই জন্যে কারণ এই ট্র্যাজিক হিরোর সাথে আমরা অনেক সময় নিজেদেরকে রিলেট করতে পারি, আমরা নিজেদেরকে একভাবে দেখতে পারি, মনে হয় হ্যাঁ এ তো খুবই ভালো, এর একটা ছোট লোভের জন্যে আজকে লোভ, এই একটা ফ্ল, একটা হ্যামারশিয়ার কারণে আজকে এত বড় পতন ঘটলো, না বাবা আমি লোভ করবো না, করলে হয়তো আমারও হতে পারে, সেই ভয়টা আসতে হবে। তাহলে ট্র্যাজেডির উদ্দেশ্যই হচ্ছে তাই, যে তার লাইফে একটা বড় ট্র্যাজেডি নেমে আসবে, তার মানে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিতে তার লাইফে একটা বড় ট্র্যাজেডি নেমে আসবে শুধুমাত্র তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটা ফ্ল, কোনো একটা শর্টকামিং, কোনো একখানা হ্যামারশিয়া থাকবে বলে। যেমন ম্যাকবেথের ছিল ইনঅর্ডিনেট অ্যাম্বিশন, এক্সেসিভ অ্যাম্বিশন, হ্যাঁ, সেই জন্য তার জীবনে ট্র্যাজেডি নেমে আসে। অরিজিনাল যে নাটকটি আছে ম্যাকবেথ, সেখানে দুটো ব্যাটলের কথা বলা হয়েছে, দুটো যুদ্ধগুলো আমরা একটু সহজে দেখে নেবো। সেটা দেখো, ব্যাটল 1, এখানে ব্যাটল 1-এর নিচে আমি লিখেছি ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ড একজন স্কটিশ, সে
রাজ্যের বিরুদ্ধে সে কী করে না, সে বিদ্রোহ ঘোষণা করে এবং সে সাহায্য নেয় আয়ারল্যান্ডের সাহায্য নেয় বলে আইরিশ ট্রুপস নিচে লেখা আছে, মানে আইরিশ সৈন্য সামন্ত এসে তার সাথে যোগ দেয় এবং তারা বিদ্রোহ ঘোষণা করে এবং স্কটল্যান্ডকে আক্রমণ করে। তখন ডাঙ্কেন ম্যাকবেথ এবং ব্যাংককে সেখানে পাঠায়। এখানে খুব সুন্দর করে অরিজিনাল নাটকটাতে বর্ণনা করা আছে যে ম্যাকবেথ গিয়ে সকলের মুন্ডুচ্ছেদ করে তার বড় শোট দিয়ে ডাইরেক্ট সেইখানে, এবার সকলকে মেরে ডাইরেক্ট সেইখানে পৌঁছে যায় যেইখানে ম্যাকডোনাল্ড রয়েছে। এবং সেই ম্যাকডোনাল্ডের কাছে যখন সে যায় এবং গিয়ে সেখানে কোনো কথা না বলে একেবারে তার নাভিতে তার তরবারিটা ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে পুরো ওপর অব্দি টেনে তাকে চিরে দেয় চোয়াল অব্দি, মানে ইংলিশে বলা হয়েছিল ফ্রম দ্য ন্যাভেল টু দ্য জজ, একদম সে কেটে দেয়, চিরে দেয় এবং তারপরে তার মুন্ডুচ্ছেদ করে এবং সেই মুন্ডুটা ম্যাকবেথ স্কটল্যান্ডের প্রাচীরে ঝুলিয়ে রাখে সমস্ত বিদ্রোহীদের দেখার জন্যে। কিন্তু প্রহসন হচ্ছে এইটা, বা আয়রনি ইজ দিস, যে ম্যাকবেথ নিজেই পরবর্তীকালে রাজদ্রোহিতা করবে। তারপরে কিন্তু সেই দিন যখন এই ঘটনাটা ঘটার পরে এটা সুসংবাদ যে স্কটল্যান্ডে ম্যাকবেথরা জয়লাভ করে, কিন্তু সাথে সাথেই খবর আসে যে নরওয়ের রাজা, দেখো ব্যাটল 2, নরওয়ের রাজা কিং সুইনো সে আক্রমণ করে দিয়েছে স্কটল্যান্ড। যখন দেখেছে যে এখানকার সিচুয়েশন দুর্বল, তখনই সে আক্রমণ করে দিয়েছে এবং সেটা কী করে করতে পেরেছে, সেখানেও কিন্তু একজন বিদ্রোহী বা একজন রেবেল তাকে সাহায্য করেছে, সেটা হচ্ছে থেন অফ কডার। সে কডারের জমিদার, সে তাকে সাহায্য করেছে নরওয়ের রাজাকে এবং সেই জন্যে সে এখানে বিশ্বাসঘাতকতা করে তাকে ট্রেটার সে সাহায্য করেছে এবং নরওয়ের রাজা কিংসউইনও আক্রমণ করেছে। কিন্তু এই খবর শুনে ম্যাকবেথ এবং ব্যাংকো বিন্দুমাত্র নিরুৎসাহিত না হয়, ওরা আরও ডবল উৎসাহে তারা ঝাঁপিয়ে পড়ে এবং সেকেন্ড ব্যাটলে তারা গিয়ে উপস্থিত হয় এবং সেখানে কিন্তু একদম খুব দমদার একটা লড়াই হয় এবং বলে হ্যান্ড টু হ্যান্ড, ফেস টু ফেস, আই টু আই একটা লড়াই হয় এবং সেখানে অবশেষে নরওয়ের রাজা কিংসউইনোকে বশ্যতা স্বীকার করতে হয় এবং তাকে হার স্বীকার করতে হয়। এবং যখন এই দুখানা যুদ্ধে জয়লাভ করে ম্যাকবেথ এবং ব্যাংকো ফিরে আসছে, সেইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের এই গল্পটা শুরু হচ্ছে। এবং এই দুখানা বলতে লাস্ট যেইটা আছে, লাস্ট যেই ব্যাটেলটা হলো বা যুদ্ধটা হলো, সেটা নরওয়ের সাথে হলো। তাহলে নরওয়ের ব্যাটেলটার কথাই লাস্ট বলা হয়েছে, ওই জন্য আমাদের গল্পটা যখন শুরু করা হয়েছে যে শেষ একটা নরওয়ের ব্যাটেলটা করে ওরা ফিরে আসছে। তো সেই জন্য নরওয়ের ব্যাটেলটাকে ওখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু সেই দিনই আরেকটা ব্যাটেলও তারা করেছিল ম্যাকডোনাল্ডের সাথে এবং আয়ারল্যান্ডের আইরিশ সোলজার্সদের সাহায্যে, যেটা ম্যাকডোনাল্ড লড়াই করছিল সেটা। তাহলে দেখো ওই একই দিনে যে দুখানা ব্যাটেল হয়েছিল, দুটোতেই কিন্তু একটা এক্সটার্নাল ফোর্স এবং একটা ইন্টারনাল ফোর্স আছে। প্রথম ব্যাটেলটায় আমাদের ইন্টারনাল মানে বিদ্রোহী কে ছিল, ম্যাকডোনাল্ড, বাইরের সাহায্য করা করেছিল আয়ারল্যান্ড বা আইরিশ ট্রুপস। দ্বিতীয় ব্যাটেলে আমাদের বিদ্রোহী কে ছিল, থেন অফ কডার, আর বাইরে থেকে কারা আক্রমণ করেছিল, নরওয়ের কিংসউইনো। এবং আমাদের যখন এখন নাটকটা শুরু হবে বা গল্পটা শুরু করব, তখন দেখবে এই শেষ ব্যাটেলটার উল্লেখ থেকে শুরু হয়েছে, যে নরওয়ের ব্যাটেলটা শেষ করে যখন ওরা ফিরছে। এবার তোমরা বইটা দেখো। When Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem. Esteem মানে শ্রদ্ধা। মানে ডাঙ্কেন যখন স্কটল্যান্ডের রাজা ছিল, তখন একজন জেনারেল, ব্রেভ, সাহসী জেনারেল, যাকে সকলে খুব শ্রদ্ধার সাথে দেখতো স্কটল্যান্ডে। কারণ কেন শ্রদ্ধার সাথে দেখতো? বিকজ অফ হিজ ভেলার, মানে সাহস, তার সাহসিকতার জন্যে, অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, তার যুদ্ধে তার দক্ষতার জন্যে। এই জেনারেলটিকে ম্যাকবেথ। হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং, সে ডাঙ্কেনের খুব নিকটবর্তী আত্মীয় ছিলেন। হি ওয়াজ ম্যাকবেথ দ্য থেন অফ গ্ল্যামিস। আমি আগেই বলেছি থেন হচ্ছে জমিদারকে বলা হয়, সে গ্ল্যামিসের থেন ছিল। গ্ল্যামিস হচ্ছে ম্যাকবেথের পরিবারের প্রাচীন জমিদারি, ঠিক আছে? এটা দেশের উত্তর পূর্ব অঞ্চলের একটি গ্রাম, সেই গ্রামের জমিদারি ছিল ম্যাকবেথের। অফ লেট মানে সাম্প্রতিককালে বা রিসেন্টলি, হি ডিফিটেড, সে হারিয়েছিল আর রেবেল আর্মি বলতে এখানে বিদ্রোহীকে রেবেল আর্মি অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে, যাকে নরওয়ের লোকেরা সাহায্য করেছিল, নরওয়ের সৈন্যরা সাহায্য করেছিল, সেই বিদ্রোহীকে থেন অফ কডার। তাহলে থেন অফ কডারের বিদ্রোহীরা সাহায্য, তাহলে শেষে সাম্প্রতিককালে একদম ম্যাকবেথ হারিয়ে ফিরছেন একজন রেবেল আর্মি, যাকে সাহায্য করেছে নরওয়ে ট্রুপ
ইন গ্রেট নাম্বারস, এখান থেকে ফিরছে। পরের স্ট্যান্ডায় দেখো, দ্য টু স্কটিশ জেনারেলস ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটল। এই দ্য গ্রেট ব্যাটল, এখান থেকে এখন ম্যাকবেথ এবং ব্যাঙ্কো ফিরছে। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, যখন ওরা ফিরছিল তখন ওরা এই ওয়েস্টল্যান্ড, এই হেডটা দিয়ে ফিরছিল। সেখানে ছিল বিদ্যুৎ, বজ্রপাত হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, থান্ডার অ্যান্ড লাইটনিং। অন দ্য ওয়ে, আসার পথে দে ওয়ার স্টপড বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স। স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স মানে বিচিত্র আকৃতির তিনটে জীব, তিনটে ফিগার, তারা তাদের পথ আটকালো। তাদেরকে দেখতে মহিলাদের মতন, কিন্তু তাদের ছিল দাড়ি। সো দে লুক লাইক উইমেন বাট দে হ্যাড বিয়ার্ডস, মানে দাড়ি। অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন, তাদের স্কিন কীরকম ছিল? ড্রাই, কুঞ্চিত। হ্যাঁ, ড্রাই, উইদার্ড মানে ড্রাই এবং কুঞ্চিত, কোচকানো স্কিন। অ্যান্ড ওয়াইল্ড রেসেস, অদ্ভুত তাদের পোশাক আশাক ছিল। মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিচার্স, ওদেরকে দেখে মনে হচ্ছিল তারা অপার্থিব জীব, মানে তারা এই পৃথিবীর জীব নয়। দে ওয়ার ডান্সিং, দে ওয়ার সিঙ্গিং, তারা ডান্স করছে, তারা গান গাইছে। আর কি বলছে? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। তাহলে তিনখানা অদ্ভুত জীব, এই তিনজন হচ্ছে ডাইনি। তারা হঠাৎ ম্যাকবেথের চোখে পড়লো, তিনজন ঘুরে ঘুরে নাচ গান করতে করতে তারা বলছে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। ফেয়ার মানে ভালো, ফাউল মানে মন্দ। ভালো হয় মন্দ আর মন্দই ভালো। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ, ফগ মানে কুয়াশা, অ্যান্ড ফিল দি এয়ার মানে দূষিত বাতাস। এখানে আসলে এটা বলতে চাওয়া হয়েছে যে আমরা যেটা দেখি আসলে সেটা নয়। অল ইজ নট হোয়াট ইট সিমস, মানে হোয়াট সিমস টু বি গুড অ্যান্ড ট্রাস্টওয়ার্দি ইজ অ্যাকচুয়ালি নট, হোয়াট সিমস রিপাঞ্জেন্ট অ্যান্ড ব্যাড ইজ অ্যাকচুয়ালি গুড। যেটাকে দেখে ভালো মনে হয় সেটা আসলে ভালো নয়, কিন্তু যেটা মনে হয় অতটা ভালো নয়, হতে পারে সেটাই ভালো। এই থিমটাকে বলা হয় অ্যাপিয়ারেন্সেস আর অফেন ডিসেপ্টিভ। আমরা উপরে যা দেখি সবসময় হয়তো সেটা নয়। ম্যাকবেথের মনে হচ্ছিল সেই দিনটা যেন কত ফেয়ার, কারণ একই দিনে তার পরপর দুখানা যুদ্ধে জয়লাভ করেছে। কিন্তু আসলে দেখা যাবে যে দিনটিকে সে ফেয়ার মনে করছে সেটাই কিন্তু তার জীবনের সবথেকে অভিশপ্ত দিন হিসেবে প্রমাণিত হবে। কারণ এই দিনই সে তিনটে উইচেস বা ডাইনির প্রফেসি বা ভবিষ্যৎবাণীর দ্বারা প্রলোভিত হয়ে এমন কাজে নিযুক্ত হবে যে সে হয়তো রাজ হত্যা করবে। তো সেই জন্যে যেটা মনে হলো ফেয়ার হবে সেটা ফাউল। আমরা আরও দেখব যে এই ডাইনিদের মধ্যে একজন উইচ, থার্ড উইচ, ম্যাকবেথকে দেখে ভবিষ্যৎবাণী করবে যে সে পরবর্তীকালে স্কটল্যান্ডের রাজা হবে, যেটা শুনে তার খুবই ফেয়ার, খুবই ভালো মনে হবে, কিন্তু আসলে এটাই তাকে সিন বা পাপের পথে ঠেলে নিয়ে যাবে এবং তার পতন ঘটাবে। আবার ব্যাঙ্কো যে তাকে বারবার ওয়ার্ন করবে প্রলোভনে পা না দিতে, সেটা তার কাছে খুব ফাউল বা খারাপ মনে হবে ম্যাকবেথের, কিন্তু সেটাই কিন্তু আসলে ফেয়ার একটা ওয়ার্নিং, একটা বিশ্বস্ত বন্ধুর ওয়ার্নিং ছিল। আসলে এই পুরো স্কটল্যান্ডে এমনই একটা বাতাবরণ ছিল, বা পুরো ম্যাকবেথে আমরা এটা বারবারই এই থিমটা দেখতে পাবো, যা মনে হবে ওপর থেকে সুন্দর বা ফেয়ার সেটাই পরবর্তীকালে ফাউল, বা যেটা মনে হবে ভালো না সেটাই কিন্তু ফেয়ার। তো আসলে তখন স্কটল্যান্ডের বা ডাঙ্কেনের কাছেও দেখো মনে হয়েছিল যে ম্যাকবেথ ওর সব থেকে বিশ্বস্ত জেনারেল, হ্যাঁ খুব ফেয়ার, কিন্তু সেই ডাঙ্কেনের প্রাণ নেবে। তো এইখানে আমরা দেখতে পাবো পুরো স্কটল্যান্ডের বাতাবরণ, পুরো মানে যেটা হাওয়া পুরো দূষিত, এবং এখানে কিন্তু একটা উল্টো পৃথিবী, একটা উল্টো রাজ্য, সেরকম একটা ইঙ্গিত আমরা এখানে পাচ্ছি। এটা আবার উইচেসদের টপসি-টার্ভি ওয়ার্ল্ডটাকেও ইন্ডিকেট করে। মানে উইচেসদের কাছে কি হয়, তারা তো সবসময় বাজে কাজে লিপ্ত থাকে, তারা মানুষের অনিষ্ট করে, বাজে কাজ করে, ডাইনিরা, পেত্নীরা। তো সেক্ষেত্রে কি হয়, ওই জন্য ওদের কাছে বাজে কাজ করাটাই ভালো এবং ভালো কাজটাই বাজে। ওই জন্য ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। সো এটা ইন্ডিকেট করছে দ্য উল্টা অর দ্য টপসি-টার্ভি ওয়ার্ল্ড অফ দ্য উইচেস। আবার এই লাইনটা থেকে স্কটল্যান্ডের তখনকার যে রাজনৈতিক অস্থিরতা বা পলিটিক্যাল অ্যানার্কি সেটাকেও ইন্ডিকেট করছে। এবার দেখো
পরের স্ট্যান্সায় কি বলছে, অ্যাজ দে স, দে মানে দ্য উইচেস, স দ্য টু জেনারেলস, যখন তারা দুজন জেনারেল বা সেনাপতিকে দেখলো, দ্য ফার্স্ট উইচ স্যালিউটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্ল্যামাস। প্রথম উইচ আসলে ম্যাকবেথকে বলেছিল হেল, অল হেল হেল টু দি থেন অফ গ্ল্যামিস, তাকে থেন অফ গ্ল্যামিস বলে অভিবাদন জানায়, গ্রিট করে। দ্য জেনারেল ওয়াজ স্কিয়ার্সলি স্টার্টলড, স্টার্টলড মানে সারপ্রাইজড, সে কিন্তু একটু চমকায়নি, টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স, মানে এরকম অদ্ভুত জীবরা তাকে জানে যে থেন অফ গ্ল্যামিস এবং তাকে সেই নামে অভিবাদন করছে, এটা জেনেও ম্যাকবেথ কিন্তু খুব একটা চমকিত হয়নি, কারণ সে সত্যিই থেন অফ গ্ল্যামিস ছিল। দ্য সেকেন্ড উইচ addressed him as the Thane of Cawdor, তাকে গ্রিট করলো থেন অফ কর্ডার বলে, অল হেল হেল টু দি থেন অফ কর্ডার, থেন অফ কর্ডার। এইখানে কিন্তু ম্যাকবেথের কোনো রকম টু উইচ হি হ্যাড নো প্রিটেনশনস, তার কোনো মিথ্যা দাবি ছিল না, সে কিন্তু এটা ভাবতে পারেনি, কারণ সে মিথ্যা দাবি করতে পারে না যে সে থেন অফ কর্ডার, কারণ সে তো থেন অফ কর্ডার নয়, সে তো থেন অফ গ্ল্যামিস। সেখানে কিন্তু ম্যাকবেথ একটু অবাক হলো। এবং থার্ড উইচ যখন তাকে বলল, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড দেয়ার আফটার, পরবর্তীকালে তুমিই হবে স্কটল্যান্ডের রাজা, এইটা শুনে এরম একটা প্রফিটিক বা গ্রিটিং মানে ভবিষ্যৎবাণী শুনে এটা সে অবাক হয়ে গেল, সারপ্রাইজড হয়ে গেল, কারণ সে জানে দ্যাট অ্যাজ লং অ্যাজ দ্য কিংস সন্স সার্ভাইভ, যতক্ষণ রাজার ছেলেরা বেঁচে আছে ম্যালকম এবং ডোনাল্ডবেন, হি কুড স্কেয়ার্সলি হোপ টু সাকসিড দ্য থ্রোন, সে কখনো আশা করতেই পারে না যে সে সিংহাসনে বসবে, সে মসনদে বসবে। By this time, Banquo was curious to know the reason why the witches had little to say about him. So during this time when the witches were talking to Macbeth, Banquo was curious that why the witches were talking only to Macbeth and why not to him. Witchesটা ওকে কেন কিছু বলছে না, এটাতেও খুব অবাক হলো, ওকে কেন কিছু বলছে না, যদিও তারা তার বন্ধুর মনে where is the kindled hope, তার বন্ধুর মনে আশা সঞ্চারিত করছে বা আশার জাগরণ ঘটাচ্ছে, তারা তাকে কেন কিছু বলছে না। সো দ্য উইচেস, তখন উইচেসরা টার্নড টুয়ার্ডস ব্যাঙ্কো, ব্যাঙ্কোর দিকে তাকালো, অ্যান্ড টোল্ড হিম ইন সামওয়াট রিডলিং টার্মস, রিডলিং মানে হেয়ালির টোনে, হেয়ালি কেটে একটু বলল, অদ্ভুত কিছু ভাষা ব্যবহার করে, টু বি লেসার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, টু বি লেসার দেন ম্যাকবেথ, যদি তুমি ম্যাকবেথ থেকে লেসার কিন্তু তুমি গ্রেটার, তাহলে এটাও আবার একটা হেয়ালি, কেন লেসার হলে গ্রেটার কি করে হব। আসলে ম্যাকবেথ উইল বিকাম দ্য কিং অফ স্কটল্যান্ড, ব্যাঙ্কো উইল নেভার বি দ্য কিং অফ স্কটল্যান্ড। আবার কমান্ডের মধ্যেও কমান্ডার হিসেবেও ম্যাকবেথ ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ আর ব্যাঙ্কো ওয়াজ দ্য সেকেন্ড কমান্ডার ইন চিফ, তাহলে র্যাঙ্কে ব্যাঙ্কো হচ্ছে সবসময় লেসার দেন ম্যাকবেথ, কিন্তু গ্রেটার অ্যাজ আ হিউম্যান বিং, গ্রেটার অ্যাজ আ হিউম্যান বিং, লোভ পাপ ওকে কখনো টাচ করতে পারেনি, তাই জন্যে ও হয়তো র্যাঙ্কে ওর থেকে কম থাকলেও মানুষ হিসেবে ও গ্রেটার। আরেকটা কথা বললো ওকে, নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, ব্যাঙ্কোকে বললো তুমি অত খুশি হবে না কিন্তু অনেক খুশি হবে, এখানে আবার একটা হেয়ালি, আবার একটা রিডেল, অত খুশি হবে না, হয়তো তুমি রাজসুখ পাবে না, অতটা সুখী হবে না, কিন্তু তুমি অনেক সুখী হবে, কারণ মনের থেকে তোমার শান্তি যাবে না। ম্যাকবেথের কিন্তু পরবর্তীকালে মন থেকে শান্তি বিলোপ পাবে, কিন্তু ব্যাঙ্কোকে বলছে তুমি কিন্তু খুশি থাকবে, তোমার মন থেকে শান্তি বা সুখ সেটা কিন্তু যাবে না, ওই জন্য তুমি হ্যাপিয়ার হবে, এবং তুমি হ্যাপিয়ার হবে এই জন্য কারণ পরবর্তীকালে তোমার ছেলেরা, তোমার যারা উত্তরাধিকারী তারা এই রাজ্যটা চালাবে। দে অলসো প্রফেসাইজড, তারা আরও এইটা ভবিষ্যৎবাণী করলো, দ্যাট অলদো ব্যাঙ্কো উড নেভার রেন অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, যদিও ব্যাঙ্কো এই স্কটল্যান্ডের সিংহাসনে রাজা কখনো হবে না বা রাজা হয়ে কখনো বসবে না, ইয়েট হিজ সাকসেসার্স, তার উত্তরাধিকারী যারা, উড বি দ্য কিংস, তারা কিন্তু রাজা হবে। অ্যান্ড দেন দে টার্ন ইন্টু থিন এয়ার, এবার তারা কিন্তু হঠাৎ করে এয়ার বা বাতাসে ভ্যানিশ হয়ে গেল। বাই উইচ দ্য জেনারেলস রিয়েলাইজড দ্য উইয়ার্ড সিস্টার্স টু বি উইচেস, তখন এই জেনারেলস মানে ম্যাকবেথ এবং ব্যাঙ্কো এটা রিয়েলাইজ করলো যে না, এরা এই যে তিনজন অলৌকিক বোন, এই তিনজন উইয়ার্ড সিস্টার্স এদেরকে বলা হয়েছে, এরা কিন্তু আর কেউ হতে পারে না, এরা কিন্তু পার্থিব জীব হতে পারে না, এরা কিন্তু ডাইনি, এরা কিন্তু উইচেস। তাহলে এখানে এই উইচেস, এই থ্রি উইচেস, এদেরকে কিন্তু উইয়ার্ড সিস্টার্স বলা হয়েছে। যখন while they stood
দেয়ার পন্ডারিং মানে ভাবছে, on the strangeness of this adventure, there arrived certain envoys মানে দূত, মেসেঞ্জার্স। তো যখন ম্যাকবেথ এবং ব্যাংকো এই অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা ভেবে অবাক হচ্ছে, সেই সময় মানে when they were lost in thoughts, তখন কিং ডাঙ্কেনের কাছ থেকে দুজন দূত এসে ওখানে হাজির হলো। এখানে দূতের নাম দেওয়া নেই, আমি বলে দিচ্ছি। এই এনভয়েসরা ছিল রস, ROSS, রস, আরেকজন ছিল অ্যাঙ্গাস, ANGUS। এই দুজন ওখানে এসে হাজির হয়। whom were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor, যাদেরকে এই ক্ষমতা প্রদান করা হয়েছিল যে তারা এসে ম্যাকবেথকে থেন অফ কডার এই আখ্যাটা বা এই টাইটেলটা তাকে দেবেন। এরা রাজাই এটা তাকে বলে পাঠিয়েছেন, কারণ আমরা আগেই জানি যে থেন অফ কডার দেশদ্রোহিতা করেছে। এই দেশদ্রোহিতা করেছে বলেই তার কাছ থেকে এই টাইটেলটা কেড়ে নেওয়া হয়েছে, এবং সেটা কাকে প্রদান করা হয়েছে? ম্যাকবেথকে। এবং রস এবং অ্যাঙ্গাস তারা এসে এইটা ম্যাকবেথকে এই সংবাদটা দিল। It was an event so miraculously corresponding with the predictions of the witches. এটা এমনই একটা ঘটনা যেটা আশ্চর্যজনকভাবে ওই উইয়ার্ড সিস্টার্সদের ভবিষ্যৎবাণীর সাথে মিলে গেল, যে ম্যাকবেথ একেবারে হতবাক হয়ে গেল। He was wrapped in amazement, unable to respond to the greetings of the envoys. যে প্রত্যুত্তরে সে কিন্তু ওই দূত বা মেসেঞ্জার্স বা এনভয়েসদেরও কিছু উত্তর দিতে পারল না। হোপস began to swell in his heart. তার মনে আরও বেশি আশার সঞ্চার হলো। তার মানে যদি ওদের যদি ভবিষ্যৎবাণীটা মিলে যায় যে সে আজকে থেন অফ কডার হয়ে গেল, তাহলে পরের ভবিষ্যৎবাণীটাও মিলে যাবে, সে তো তাহলে স্কটল্যান্ডের রাজা হবে। কারণ সে তখন তার মনের মধ্যে তখন এই হোপ বা এই আশার সঞ্চার ঘটলো। অ্যান্ড নাও হি ওয়াজ থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ। এবার সে ভাবতে লাগলো তৃতীয় ডাইনির প্রেডিকশনটার কথা। টার্নিং টু ব্যাংকো হি সেড, ব্যাংকোর দিকে তাকিয়ে তখন সে বলল, ডু ইউ নট হোপ দ্যাট ইয়োর চিলড্রেন উইল বি দ্য কিংস অফ দ্য ফিউচার, সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস মানে হ্যাপেন, ঘটনা ঘটে যাওয়া। তুমি কি তাহলে আশা করছো না যে তোমার ছেলেমেয়েরা মানে তোমার চিলড্রেন, তোমার যে মানে উত্তরাধিকার, তারা স্কটল্যান্ডের রাজত্ব পাবে ফিউচারে, ভবিষ্যতে? তুমি কি এটা আশা করছো না? কারণ উইচেসরা আমার ক্ষেত্রে যে প্রমিস করলো সেটা কিভাবে সত্যি হয়ে গেল আশ্চর্যজনকভাবে। তখন ব্যাংকো উত্তরে বলল, দ্যাট হোপ, এই আশা, মাইট এনক্যান্ডেল ইউ টু এম অ্যাট দ্য থ্রোন, তোমাকে এই একটা আশা থেন অফ কডার হওয়াতে সেটা হয়তো তোমাকে উৎসাহিত করবে, তোমাকে হয়তো এনক্যান্ডেল করবে, তোমার মধ্যে হয়তো জাগরিত করবে সেই লক্ষ্যে যে তুমি সিংহাসন পেতে পারো। কিন্তু অফেন টাইমস, প্রায়শই এটা দেখা গেছে, দিস মিনিস্টার্স অফ ডার্কনেস, এই অন্ধকারের জীব, এই অন্ধকারের মন্ত্রী, অন্ধকারের জীব, এরা কিন্তু আমাদেরকে ছোট ছোট সত্যি কথা দিয়ে প্রলোভন করে, ছোট ছোট সত্যি বলে আমাদেরকে প্রলোভন করে এবং প্রলোভন দেখায়, এবং পরবর্তীকালে আমাদের ভুল কাজের জন্যে চরম শাস্তি দেয়। বিট্রে আস ইনটু ডিডস অফ ডিপার কনসিকুয়েন্স। তাহলে প্রথমে আমাদের বিশ্বাসটা, এর যারা অন্ধকারের জীব হয়, হ্যাঁ, যারা বিশ্বাসঘাতক হয়, তারা কিন্তু প্রথমে আমাদের বিশ্বাসটাকে অর্জন করে এবং তারপরে কিন্তু আমাদের একটা বড় ক্ষেত্রে নিয়ে গিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। এই বলে ব্যাংকো ম্যাকবেথকে কিন্তু হুঁশিয়ার করার চেষ্টা করল। However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. কিন্তু ওই প্রফেসিগুলো, ভবিষ্যৎবাণীগুলো ম্যাকবেথের মনে কিন্তু একেবারে খুব ডিপলি ঢুকে গিয়েছিল এবং সে তার ওয়াইফকে জানালো। এটা কিভাবে জানিয়েছিল? অরিজিনাল টেক্সটে লেখা আছে, সে চিঠি লিখে জানিয়েছিল। এখানে শুধু বলা হয় জানালো অ্যাবাউট দ্য প্রেডিকশনস অফ দ্য থ্রি উইচেস, তারা কি তাকে প্রেডিক্ট করেছে, কে তার সম্বন্ধে কি বলেছে, এটা সে তার ওয়াইফকে জানালো। এবং এর যে আংশিক পূর্ণতা লাভ করেছে, মানে সে যে অলরেডি থেন অফ কডার হয়ে গেছে, এই কথাটাও সে তার ওয়াইফ লেডি ম্যাকবেথকে জানালো। লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান এক্সট্রিমলি অ্যাম্বিশিয়াস উইমেন। সে প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী একজন মহিলা ছিলেন। আসলে এই যে অ্যাম্বিশিয়াস ছিল, শি ওয়াজ অ্যাম্বিশিয়াস, কিন্তু শেক্সপিয়ারের অনেক ক্রিটিসিজম আছে যেখানে বলা হয় বা আমরা দেখতে পাই অরিজিনাল টেক্সটটা পড়ে, সে উচ্চাকাঙ্ক্ষী বটে, শি ওয়াজ অ্যাম্বিশিয়াস, বাট শি ওয়াজ মোর অ্যাম্বিশিয়াস বিকজ অফ হার হাজব্যান্ড।
ও কিন্তু তার হাজবেন্ডের মনে হাজবেন্ড যেটা চায় ও সবসময় সেটা চেষ্টা করে গেছে, সেইটা যেন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ইনভারনেস, এটাই হচ্ছে ম্যাকবেথের ক্যাসেল। দেখো পাহাড়ের উপরে অবস্থিত মনোরম পরিবেশে এখানেই ডাঙ্কেন সকলকে নিয়ে এসে উপস্থিত হয়। কিন্তু ম্যাকবেথের মধ্যে একটা দ্বিধা ছিল, হ্যাঁ, কিন্তু তার মধ্যে লোভ ছিল কিন্তু দ্বিধা ছিল। সে স্পার্ড মানে এখানে প্ররোচিত করা, অন দ্য রিলাক্টেন্ট পারপাস মানে তার লক্ষ্যে সে অনিচ্ছাকৃত ম্যাকবেথের মধ্যে মানে ইচ্ছা ছিল না এরকম কোনো হত্যাকাণ্ড বা কোনো রক্তপাত ঘটানো, কারণ এটাতে তার বিবেকের দংশন হচ্ছিল যে কী করে আমি কিং অফ স্কটল্যান্ডের হব, এর জন্য কোনো রক্তপাতের থেকেও কিন্তু দূরে সরে যাচ্ছিল। কিন্তু লেডি ম্যাকবেথ তখন তাকে প্ররোচনা দিতে থাকে। She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecies. সে কিন্তু এই কথা বলতে লাগলো যে মার্ডার করাটা একান্ত প্রয়োজনীয়, যদি তাদের প্রফেসিটাকে সত্য করতে হয়, বিচেসদের ভবিষ্যৎবাণীকে সত্যি করতে হলে এটা একেবারে অ্যাবসলিউট নেসেসারি, এটা আমাদের করতেই হবে। কোনটা? রাজহত্যা। এমনই সময় হঠাৎ করে সেই সময় কিং ডাঙ্কেন ম্যাকবেথের দুর্গ বা ম্যাকবেথের ক্যাসেলে এসে উপস্থিত হলো তার দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ডবেনকে নিয়ে। তার সাথে আরও অনেক জমিদার, অনেক ফ্রেন্ডস, অনেক অ্যাটেন্ডেন্স, তাদেরকে নিয়ে ম্যাকবেথের দুর্গে এসে উপস্থিত হলো। কেন? কারণ ম্যাকবেথ একটা বিশাল জয়লাভ করেছে বিদ্রোহীদের বিরুদ্ধে, রেবেলস এখানে বলেছে। তাহলে বুঝতে পারছো রেবেলস কারা? একজন থেনাফকটের একজন আগেরজন ম্যাকডোনাল্ড, তাদের বিরুদ্ধে জয়লাভ করেছে। তাকে সম্মান জানাতে রাজা নিজে ম্যাকবেথের বাড়িতে গিয়ে উপস্থিত হয়, তার সাথে অনেকে ছিল, এমনকি ব্যাংকও। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ইনভারনেস, এটাই হচ্ছে ম্যাকবেথের ক্যাসেল। দেখো পাহাড়ের ওপরে অবস্থিত মনোরম পরিবেশে এখানেই ডাঙ্কেন সকলকে নিয়ে এসে উপস্থিত হয়। ম্যাকবেথের যে দুর্গটা মানে ইনভারনেস দুর্গ প্রাসাদ যেটাকে বলা হয় ম্যাকবেথের, সেটা না খুব মনোরম একটা হিল মানে একটা মনোরম পরিবেশে একটা পাহাড়ের ওপরে অবস্থিত। সো দ্যাট ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন আ হিল অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম। এবং ওখানকার যে বাতাবরণ, ওখানকার যে অ্যাম্বিয়েন্স, হ্যাঁ, সেটা খুব মিষ্টি এবং খুব স্বাস্থ্যকর। হোলসাম মানে স্বাস্থ্যকর বা হেলদি। The nests that the swallows or the merlets, the martlet actually পাখিটার নাম, এখানে মার্লেট দেওয়া আছে, মার্টলেট হবে, MART হওয়ার কথা। The nests that the swallows or the merlets had built under all the jutting friezes and buttresses of the building. তাহলে এখানে বলছে যে ওই ম্যাকবেথের যে প্রাসাদ দুর্গটা খুব সুন্দর একটা পরিবেশে, এবং সেখানে দুটো পাখির নাম করা হলো সোয়ালোজ, সোয়ালো পাখি। তোমরা ছবিতে আমি তোমাদের দেখাবো সোয়ালো পাখি এবং মার্টলেট পাখি। সেখানে এই দুখানা পাখি সেই বাড়ির, সেই প্রাসাদের জাটিং ফ্রিজেস মানে ওই থাম হয়, যে বাড়ির যে থাম হয়, থাম যেগুলো হয়, পিলার্স হয়, সেখানে অলঙ্কৃত পিলারের যে ঊর্ধ্বাংশ মানে উপরের যে অংশটা, সেইখানে মানে কলম আমরা বলি ইংলিশে, তার যে উপরের অংশে তারা বাসা বেঁধেছে। এবং বাট্রেসেস বলতে ওই গাঁথনি বা থাম, সেখানে তারা বাসা বেঁধেছে ওই বিল্ডিংয়ে। এটা দেখে কিন্তু কিং ডাঙ্কেন বলেছিল যে খুব সুন্দর মানে খুব মনোরম পরিবেশ, এবং বলেছিল, ব্যাংকেও বলেছিল যে আসলে এই পাখিগুলো কিন্তু সেখানেই বাসা বাঁধে যেখানের অ্যাটমসফিয়ার খুব পবিত্র। এরা কিন্তু সাধারণত চার্চ বা গির্জায় সেখানে এদের বাসা করে। এটা আরেকটা আয়রানি যে যেখানটাকে ওনারা মনে করছেন খুব ডিভাইন, খুব সিক্রেট, খুব হোলি বা পবিত্র, আসলে সেটাই ডাঙ্কেনের জন্য মৃত্যুস্থান হবে। সেখানে কোনো পবিত্রতা আমরা দেখতে পাবো না, সেখানে হত্যা হবে। যাই হোক, দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড অ্যাজ হি এন্টার্ড দ্য প্যালেস। রাজা সেই প্রাসাদে ঢুকে অত্যন্ত খুশি হলেন এই সুন্দর অ্যাম্বিয়েন্স বা ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স বা পরিবেশ দেখে, এবং তার সাথে সাথে তার নজর কাড়ল কে? দ্য রেসপেক্ট অ্যান্ড হসপিটালিটি, আতিথেয়তা, লেডি ম্যাকবেথের আতিথেয়তা। ওখানকার যে হোস্টেস বা লেডি ম্যাকবেথ, তার আতিথেয়তায় রাজা মুগ্ধ হলেন। কারণ লেডি ম্যাকবেথ হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামোফ্লেজিং হার ট্রেচারাস পারপাসেস মানে তার বিশ্বাসঘাতক যেই লক্ষ্য বা বিশ্বাসঘাতকতা যে সে করবে, সেটাকে সে ইন্টেনশনটা বিশ্বাসঘাতকতা করার, সেটাকে সে স্মাইলস, হাসি এবং মনোমুগ্ধকর নানা রকম এটিকেটস, হ্যাঁ, বা শিষ্টাচার, কাটসি, এগুলো দিয়ে সে তার
যে ট্রেচারাস বা বিশ্বাসঘাতকতার মানসিকতা সেটাকে সে ঢেকে রাখে। এইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সোয়ালো পাখির ছবি, আর এটা হচ্ছে মার্টলেট পাখির ছবি। আশা করি তোমরা আজকে আমি যেটা বুঝিয়েছি তোমরা সকলে বুঝতে পেরেছো। প্লিজ গো থ্রু দ্য টেক্সট লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। এর পরের অংশটা আমি নেক্সট ক্লাসে দেবো।